হাই গাইজ, মাই নেম ইজ মিলন। ওয়েলকাম টু মাই চ্যানেল রিডিং সেশন। তোমরা যারা ক্লাস 12-এর ছাত্রছাত্রী, তোমাদের জন্য দর্শন বিষয়ে গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্ন উত্তর সাজানো হয়েছে দর্শনে অভিজ্ঞ শিক্ষক মহাশয়ের সহযোগিতায়। তোমরা যাতে পরীক্ষাতে ভালো স্কোর করতে পারো সেই জন্যই। তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক উপকার পাবে। তো চলো আমি কোশ্চেন উত্তরগুলো শুরু করি। যুক্তি কাকে বলে? ভাষায় প্রকাশিত অনুমানকে যুক্তি বলে। সিদ্ধান্ত বলতে কী বোঝো? হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে সিদ্ধান্ত বলে। অবরোহ যুক্তি কাকে বলে? উদাহরণ দাও। যে যুক্তির সিদ্ধান্তটি এক বা একাধিক যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে বেশি ব্যাপক হয় না, তাকে অবরোহ যুক্তি বলে। যেমন এ বচন সকল মানুষ হয় মরণশীল, যুক্তিবাক্য। তারপরেরটা এ বচন সকল কবি হয় মরণশীল, যুক্তিবাক্য। সিদ্ধান্তে আসা হলো এ বচনে সকল কবি হয় মরণশীল, সিদ্ধান্ত। আরোহমূলক লাফ বা ঝাঁপ আরোহের মূল লক্ষণ। কে এই কথা বলেছেন? মিল ও বেইন। যুক্তির বৈধতা বলতে কী বোঝো? যদি যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি নিয়ম মেনে অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বৈধ যুক্তি বলে। আর যদি যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি নিয়ম না মেনে নিশ্চিত হয় তাহলে অবৈধ যুক্তি বলে। যুক্তির আকারগত বৈধতা কাকে বলে? যখন কোনো অনুমানে যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি ঠিকভাবে নিয়ম মেনে নিশ্চিত হয় তখন অনুমানটি আকারগত বৈধতা প্রতিষ্ঠিত হয়। যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে? যুক্তিবাক্য থেকে নির্গত সিদ্ধান্তটি বাস্তবে সত্য হলে তাকে বস্তুগত সত্যতা বলে। একটি বৈধ অবরোহ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয়বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য। কোনো বৃত্ত নয় গোলাকার, সকল ত্রিভুজ হয় বৃত্ত, কোনো ত্রিভুজ নয় গোলাকার। প্রথম সংস্থান বৈধ মূর্তি, সিলারেন্ট। অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য লেখো। জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয় সম্পর্কে জ্ঞান লাভের প্রক্রিয়াকে অনুমান বলে, আর অনুমানকে যখন ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে যুক্তি বলে। যৌগিক বচন কাকে বলে? যে বচনের অংশগুলি পৃথকভাবে বচন হওয়ার যোগ্য সেই বচনকে যৌগিক বচন বলে। পদের ব্যাপ্যতা কাকে বলে? যখন কোনো বচনে উল্লেখিত কোনো পদের সার্বিক ব্যক্তার্থ গ্রহণ করা হয় তখন সেই বচনের ওই পদটিকে ব্যাপ্য পদ বলা হয়, আর যখন কোনো বচনের উল্লেখিত কোনো পদের আংশিক ব্যক্তার্থ গ্রহণ করা হয় তখন সেই বচনের ওই পদটিকে অব্যাপ্য পদ বলা হয়। সাপেক্ষ বচন কাকে বলে? যে বচনের সম্বন্ধটি কোনো না কোনো শর্তের উপর নির্ভর করে তাকে সাপেক্ষ বচন বলে। যেমন যদি বৃষ্টি হয় তবে মাটি ভেজে। পরিমাণক কাকে বলে? বচনে যে অংশ বচনের পরিমাণ নির্দেশ করে তাকে পরিমাণক বলে। যেমন সকল মানুষ হয় মরণশীল, এই বচনে সকল হলো পরিমাণক। বচনাকার কাকে বলে? বচনের ছাঁচ বা কাঠামোকে বচনাকার বলে, অর্থাৎ বচনের বক্তব্য বিষয়টিকে যেভাবে প্রকাশ করা হয় তা হলো বচনাকার। সংযোজক কি একটি পদ? সংযোজক কোনো পদ নয়, এটি উদ্দেশ্য ও বিধেয়র মধ্যে সংযোগকারী একটি চিহ্ন বা সংকেত মাত্র। অনপেক্ষ বা নিরপেক্ষ বচন কাকে বলে? যে বচনের সম্বন্ধটি কোনো শর্তের ওপর নির্ভর করে না তাকে অনপেক্ষ বচন বলে। যেমন সকল মানুষ হয় মরণশীল, তার্কিক আকার দাও, একমাত্র সাধুরাই সৎ। যেমন এ বচন সকল সৎ ব্যক্তি হয় সাধু। সম্বন্ধ অনুসারে বচন কত প্রকার? দুই প্রকার, নিরপেক্ষ বচন, সাপেক্ষ বচন। গুণ ও পরিমাণ অনুসারে বচন কত প্রকার? চার প্রকার। যৌগিক বচন কত প্রকার ও কী কী? অবধারণ কাকে বলে? দুটি ধারণার মিলিত রূপকে অবধারণ বলে।
সদর্থক বচন কাকে বলে? যে বচনের বিদেহ পদটি উদ্দেশ্য পদ সম্পর্কে সার্বিক বা আংশিকভাবে কোনো কিছু স্বীকার করে তাকে সদর্থক বচন বলে। অবধারণ ও বচনের মধ্যে সম্পর্ক কি? অবধারণ এক প্রকার মানসিক প্রক্রিয়া, আর বচন তার ভাষাগত প্রকাশ। নিরপেক্ষ বচনের গুণ কয় প্রকার ও কী কী? 2 প্রকার, যথা সদর্থক, নঙর্থক। বাক্য ও বচনের মধ্যে সম্পর্ক কি? সব বচনই বাক্য, কিন্তু সব বাক্যই বচন নয়। সাপেক্ষ বচন কত প্রকার ও কী কী? সাপেক্ষ বচন 2 প্রকার, প্রাকল্পিক বচন, বৈকল্পিক বচন। বচনের ধর্ম কি? সত্য মিথ্যা, অর্থাৎ একটি বচন হয় সত্য হবে, না হয় মিথ্যা হবে। বচনের বিরোধিতার আবশ্যিক শর্তগুলি হল: দুটি নিরপেক্ষ বচনের উদ্দেশ্য ও বিধেয় পদ একই থাকবে। বচন দুটির মধ্যে কেবলমাত্র গুণের অথবা কেবলমাত্র পরিমাণের অথবা গুণ ও পরিমাণের উভয় পার্থক্য থাকবে। দুটি অসম বিরোধী বচনের মধ্যে কিসের পার্থক্য থাকে? পরিমাণের পার্থক্য থাকে। বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে? একই উদ্দেশ্য এবং একই বিদেহ পদযুক্ত দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণ ও পরিমাণের উভয়ের পার্থক্য থাকে তাহলে ওই বচন দুটির সম্পর্ককে বিরুদ্ধ বিরোধিতা বলে। বিরুদ্ধ বিরোধিতার একটি উদাহরণ দাও। উদাহরণ: এ বচন, সকল গোলাপ হয় সুগন্ধি। ও বচন, কোনো কোনো গোলাপ নয় সুগন্ধি। বিরুদ্ধ বিরোধিতার শর্ত কি? দুটি বচন একসঙ্গে সত্য বা মিথ্যা হতে পারে না। অসম বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো। অসম বিরোধিতার ক্ষেত্রে সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটি সত্য হবে, এবং বিশেষ বচনটি সত্য হলে সামান্য বচনটি সংশয়াত্মক হবে। উভয় বচন একই সঙ্গে সত্য নয়, এটি কোন বিরোধিতার সত্যতার নিয়ম? বিরুদ্ধ বিরোধিতা সত্যতার নিয়ম। বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে দুটি পার্থক্য লেখো। বিপরীত বিরোধিতা হয় দুটি সামান্য বচনের মধ্যে, কিন্তু অধীন বিপরীত বিরোধিতা হয় দুটি বিশেষ বচনের মধ্যে। বিপরীত বিরোধিতার ক্ষেত্রে একটি বচন সত্য হলে অপর বচনটি মিথ্যা হবে, এবং একটি বচন মিথ্যা হলে অপর বচনটি সংশয়াত্মক। কিন্তু অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে একটি বচন মিথ্যা হলে অপর বচনটি সত্য হবে, এবং একটি বচন সত্য হলে অপরটি হবে সংশয়াত্মক। সকল মানুষ হয় বিচারবুদ্ধি সম্পূর্ণ জীব। বচনটির বিপরীত বিরোধিতা কি হবে? ই হবে, কোনো মানুষ নয় বিচারবুদ্ধি সম্পূর্ণ জীব। অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। এ বচন, সকল ফুল হয় সুন্দর। আই বচন, কোনো কোনো ফুল হয় সুন্দর। কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ। বচনটির অধীন বিপরীত বিরোধিতা বচনটি উল্লেখ করো। ও বচন, কোনো কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ। পরেরটা, কোনো মানুষ নয় সৎ। বচনটির অসম বিরোধিতা বচন কি হবে? ও, কোনো কোনো মানুষ নয় সৎ। বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো। বিপরীত বিরোধিতা হয় দুটি সামান্য বচনের মধ্যে, কিন্তু বিরুদ্ধ বিরোধিতা হয় একটি সামান্য আর একটি বিশেষ বচনের মধ্যে। বিপরীত বিরোধিতার মধ্যে কেবলমাত্র গুণের পার্থক্য থাকে, কিন্তু বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে। অধীন বিপরীত বিরোধিতার সত্যতার নিয়ম লেখো। অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে একটি বচন মিথ্যা হলে অপর বচনটি সত্য হবে, এবং একটি বচন সত্য হলে অপরটি হবে সংশয়াত্মক। অমাধ্যম অনুমান কাকে বলে? যে অনুমানের সিদ্ধান্তটি একটি মাত্র যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। অমাধ্যম অনুমান ও মাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য লেখো।
অমাধ্যম অনুমানের সিদ্ধান্তটি একটিমাত্র যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, কিন্তু মাধ্যম অনুমান মাত্রে সিদ্ধান্তটি একটিমাত্র যুক্তিবাক্য থেকে নিঃসৃত হয়। আবর্তনের প্রথম নিয়মটি কি? যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তে বিধেয় পদ হয়। আবর্তনের তৃতীয় নিয়মটি কি? যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে গুণ অভিন্ন হয়। আবর্তনের চতুর্থ নিয়মটি কি? ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম। যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এ বচনের সরল আবর্তনের উদাহরণ দাও। এ বচন: সকল গাছ হয় বৃক্ষ, আবর্তনীয়। সকল বৃক্ষ হয় গাছ, আবর্তন। কোন তর্কবিজ্ঞানী ইউ বচনের কথা বলেছেন? তর্কবিজ্ঞানী হ্যামিল্টন। বিরুদ্ধ পদ কাকে বলে? একই শ্রেণীর অন্তর্ভুক্ত দুটি পদকে যোগ করলে যদি শ্রেণীটি সম্পূর্ণ হয় তাহলে পদ দুটিকে পরস্পরের বিরুদ্ধ পদ বলা হয়। বিবর্তনের প্রথম নিয়মটি কি? বিবর্তনের প্রথম নিয়মটি হলো যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তে উদ্দেশ্যপদ হবে। বিবর্তনের তৃতীয় নিয়মটি কি? অথবা বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কি? বিবর্তনের তৃতীয় নিয়মটি হলো যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে গুণের পার্থক্য থাকবে। সকল মানুষ হয় বিচারবুদ্ধি সম্পূর্ণ জীব। বচনটির আবর্তন করো। সকল মানুষ হয় বিচারবুদ্ধি সম্পূর্ণ জীব, আবর্তনীয়। সকল বিচারবুদ্ধি সম্পূর্ণ জীব হয় মানুষ। সকল মানুষ হয় অপূর্ণ জীব। বচনটির বিবর্তিত বচন কি হবে? কোনো মানুষ নয় অপূর্ণ জীব। ই বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কি হবে? আই বচন। অমানুষ কবি নেই, বচনটি বিবর্তন করো। ই কোনো কবি নয় অমানুষ, বিবর্তনীয়। সকল কবি হয় অমানুষ, বিবর্ত। ও বচনের আবর্তনের একটি উদাহরণ দাও যার আশ্রয় বাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা। ন্যায় অনুমানের প্রধান আশ্রয় বাক্যকে কি বলে? সাধ্য বাক্য বা প্রধান যুক্তিবাক্য। অমিশ্র ন্যায় কাকে বলে? যে ন্যায়ের তিনটি বচনই একজাতীয় তাকে অমিশ্র ন্যায় বলে। ব্রাহ্মণটিপ কোন সংস্থানে বৈধ মূর্তি? চতুর্থ সংস্থানের। সংকীর্ণ অর্থে ন্যায়ের বৈধ মূর্তি সংখ্যা কয়টি? 19টি। ন্যায়ের সংস্থান কাকে বলে? হেতুপদের অবস্থান অনুযায়ী ন্যায়ের যে সম্ভাব্য আকার পাওয়া যায় তাকে সংস্থান বলে। ন্যায়ের চতুর্থ সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা কয়টি? 5টি। ও এ ও কোন সংস্থানে বৈধ? তৃতীয় সংস্থানে। ব্যাপক অর্থে মূর্তি কত প্রকার? 256। ন্যায় অনুমানে হেতুপদের কাজ কি? ন্যায় অনুমানে হেতুপদ সাধ্য বাক্য ও পক্ষ বাক্যের মধ্যে সম্বন্ধ স্থাপন করে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। ন্যায় অনুমানে পঞ্চম নিয়মটি কি? দুটি নঙর্থক যুক্তিবাক্য থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। 19টি বৈধ মূর্তির মধ্যে কোনগুলি সবল ন্যায়? ডারাপ্টি, ফেলাপটন, ব্রাহ্মণটিপ, ফেসাফো। এ বচন কোন সংস্থানে সিদ্ধান্ত হতে পারে? প্রথম সংস্থানে। ন্যায়ের কোন মূর্তি 4টি সংস্থানে বৈধ? ইআইও। ন্যায় অনুমানে কয়টি বচন থাকে? 3টি। ন্যায় অনুমানে প্রথম নিয়মটি কি? একটি ন্যায়ে কেবলমাত্র 3টি পদ থাকে। সাধারণ অর্থে মূর্তি কত প্রকার? 64 প্রকার। ফেরিও কোন সংস্থানে বৈধ মূর্তি? প্রথম সংস্থানে। ন্যায় অনুমান কখন অবৈধ হয়? যখন কোনো ন্যায় বৈধতার নিয়মগুলি লঙ্ঘন করে তখন সেই ন্যায় অবৈধ হয়। ন্যায় কোন নিয়ম লঙ্ঘন করলে অনেকার্থক দোষ হয়? প্রথম নিয়ম। ন্যায়ের কোন মূর্তিটি সব সংস্থানেই অবৈধ? আইইও। হেতুপদ বা মধ্যপদ কাকে বলে? ন্যায়ের যে পদ্মটি যুক্তি বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে হেতুপদ বা মধ্যপদ বলে। এই পদকে এম দ্বারা চিহ্নিত করা হয়।
যুক্তিবিদ্যায় মূর্তি কথাটি কোন কোন অর্থে ব্যবহার করা হয়? সাধারণ অর্থে, ব্যাপক অর্থে, সংকীর্ণ অর্থে। প্রথাগত যুক্তিবিজ্ঞানে কোন কোন মূর্তি অস্তিত্বমূলক দোষে দুষ্ট? ব্রাহ্মণটিপ, ডারাপ্টি, ফেসাপো, ফিলাপটন। সংক্ষিপ্ত ন্যায় কাকে বলে? ডারাপ্টি এই শুদ্ধ মূর্তিটি একটি বাস্তব উদাহরণ দাও। সকল কবি হয় মানুষ, প্রধান যুক্তিবাক্য। তারপরের এ বচন, সকল কবি হয় মরণশীল জীব, কোনো কোনো মরণশীল জীব হয় মানুষ। এটা হচ্ছে সিদ্ধান্ত। সংক্ষিপ্ত ন্যায়ের একটি উদাহরণ দাও। সে এত ভালো যে কাজটি করতে পারে না। সংক্ষিপ্ত ন্যায় অর্থাৎ সংক্ষিপ্ত ন্যায় কাকে বলে? যদি নিরপেক্ষ ন্যায়ের কোনো একটি বচন উহ্য বা অনুক্ত থাকে তবে সেই ন্যায়কে সংক্ষিপ্ত ন্যায় বলে। আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি? আরোহ অনুমানের আকারগত ভিত্তি হল প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়ম। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি? আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হল পর্যবেক্ষণ ও পরীক্ষণ। বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্ত কেমন বাক্য হবে? বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি সামান্য সংশ্লেষক বাক্য হবে। আরোহমূলক লাফ বা ঝাঁপ কি? জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত সামান্যে যাবার বিষয়টি হল আরোহমূলক লাফ বা ঝাঁপ বা ঝুঁকি। প্রকৃতির একরূপতা নীতি কি? প্রকৃতির সম অবস্থায় সমরূপ আচরণ করাকেই প্রকৃতির একরূপতা নীতি বলে। লৌকিক আরোহ অনুমানকে অবৈজ্ঞানিক আরোহ অনুমান বলা হয় কেন? লৌকিক আরোহ অনুমানকে অবৈজ্ঞানিক আরোহ অনুমান বলার কারণ এখানে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করার চেষ্টা থাকে না। অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয় কেন? অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলার কারণ এখানে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করার চেষ্টা থাকে না। আরোহ সমতা কি? আরোহ সমতা হলো কিভাবে সামান্যীকরণ বৈধ হবে তা নির্ণয় করা। অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি কি? অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি হলো অবাধ অভিজ্ঞতা। উপমা যুক্তির ভিত্তি কি? উপমা যুক্তির ভিত্তি হলো সাদৃশ্য। সামান্যীকরণ প্রক্রিয়া কি? যে পদ্ধতির সাহায্যে সমজাতি ও কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে ওই জাতির অন্তর্গত সব ব্যক্তি বা বস্তু সম্পর্কে একটি সার্বিক বচন প্রতিষ্ঠা করা হয় সেই পদ্ধতিকে সামান্যীকরণ প্রক্রিয়া বলে। সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে অথবা উপমা যুক্তি কাকে বলে? দুটি বিষয় বা বস্তুর মধ্যে দু একটি সাদৃশ্যের ভিত্তিতে অপর একটি সাদৃশ্যের যে অনুমান করা হয় তাকে উপমা যুক্তি বলে। উপমা যুক্তির একটি মূল্যায়নের মানদণ্ড উল্লেখ করো। উপমা যুক্তির ক্ষেত্রে জ্ঞাত সাদৃশ্যের সংখ্যা যত বেশি হবে উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্য তত বেশি হবে। উপমা যুক্তির মূল্যায়নের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানদণ্ড কি? উপমা যুক্তির মূল্যায়নের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানদণ্ড হল সাদৃশ্যের বিষয়গুলির প্রাসঙ্গিকতা। অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায়? না, বলা যায় না, কারণ আমাদের ব্যবহারিক জীবনে এর যথেষ্ট মূল্য আছে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে কার্যকারণ নিয়মের উপর নির্ভর না করে শুধুমাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে অধিকারণ ক্ষেত্রে সিদ্ধান্ত গঠন করে থাকি। বৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞা দাও। কয়েকটি বিষয়, বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে প্রকৃতির একরূপতা নীতি বা কার্যকারণ নিয়মের ওপর ভিত্তি করে ওই সমজাতি বা ঘটনা সম্পর্কে একটি সামান্য সংশ্লেষক বচনকে সিদ্ধান্ত রূপে প্রতিষ্ঠিত করার প্রক্রিয়াকে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলে। মিল কোন পদ্ধতিকে মূলত প্রমাণের পদ্ধতি বলেছেন? ব্যতিরেকিকে। সহপরিবর্তন পদ্ধতির বিশেষ বৈশিষ্ট্য কী? সহপরিবর্তন পদ্ধতি স্থায়ী কারণের ব্যাখ্যা দিতে পারে।
অন্যয়ী পদ্ধতির অপপ্রয়োগের ফলে কোন কোন দোষ হয়? সামান্যীকরণ দোষ বা অপর্যবেক্ষণজনিত দোষ। অন্যয়ী পদ্ধতির অপপ্রয়োগের ফলে কোন দোষ হয়? সামান্যীকরণ দোষ বা অপর্যবেক্ষণজনিত দোষ। মিলের কোন পদ্ধতি কারণের পরিমাণগত লক্ষণের উপর প্রতিষ্ঠিত? মিলের কোন পদ্ধতি কারণের পরিমাণগত লক্ষণের উপর প্রতিষ্ঠিত? সহপরিবর্তন। বৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি কী? বস্তুগত ভিত্তি, পর্যবেক্ষণ ও পরীক্ষণ, আকারগত ভিত্তি, প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ নিয়ম। ভালো বা উত্তম উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও। রাম ও যদুর দুজনের রক্তেই ম্যালেরিয়া জীবাণু পাওয়া গেছে। রাম কুইনাইন খেয়ে ভালো হয়েছে, যদুও কুইনাইন খেয়ে ভালো হবে। অন্যয়ী পদ্ধতির সাংকেতিক উদাহরণ দাও। এখানে সাংকেতিক উদাহরণটা দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও। পরে কোশ্চেন, অপসারণের চতুর্থ সূত্রের প্রবর্তক কে? জোসেফ। অপসারণের সূত্রটি লেখো। অপসারণের প্রথম সূত্রটি লেখো। যে পূর্বগামী ঘটনা অপসারণ করলে কার্যের কোনো ক্ষতি হয় না, সেই ঘটনা বা কার্যের কারণ বা কারণের অংশ হতে পারে না। ব্যতিরেকী পদ্ধতিকে প্রমাণের পদ্ধতি বলা হয় কেন? ব্যতিরেকী পদ্ধতিকে প্রমাণের পদ্ধতি বলা হয় কারণ এখানে দুটি ঘটনার উপস্থিতি ও অনুপস্থিতি লক্ষ্য করে নির্ভুল সিদ্ধান্তে আসা সম্ভব। অপসারণের দ্বিতীয় নীতিটি কোন আরোহ পদ্ধতির ভিত্তি? ব্যতিরেকী পদ্ধতির। সমমুখী সহপরিবর্তন পদ্ধতির একটি উদাহরণ দাও। দেশে জনসংখ্যা যত বাড়ছে, অপরাধ তত বাড়ছে। বৃষ্টি হলে বন্যা হয়, এটি মিলের কোন পদ্ধতি? অন্যয়ী পদ্ধতি। মিল কোন কোন পদ্ধতিকে মৌল পদ্ধতি বলেছেন? অন্যয়ী পদ্ধতি ও ব্যতিরেকী পদ্ধতি। চাহিদা বাড়লে দামও বাড়ে, এখানে মিলের কোন পদ্ধতি কথা বলা হয়েছে? সহপরিবর্তন। অপসারণের সূত্রের দ্বারা কি অপসারণ করা হয়? অপ্রাসঙ্গিক বিষয়। কোন কোন পদ্ধতি মূলত পর্যবেক্ষণ পদ্ধতি? অন্যয়ী ও অন্যয়ী ব্যতিরেকী পদ্ধতি। ব্যতিরেকী পদ্ধতিতে কোন ধরনের সিদ্ধান্ত সংগ্রহ করা হয়? একটি সদর্থক এবং একটি সদর্থক ও একটি নঙর্থক দৃষ্টান্ত।